তুমি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সুস্থ আছি তো সেটাই হলো বড় কথা। এই ভূমিকম্পের আতঙ্ক আপনার কাছে পৌঁছেনি এখনো? না ভূমিকম্পের আতঙ্ক পৌঁছেছে অবশ্যই। আমি ওই সময় বাইরে ছিলাম। মানে যেভাবে এবং এবার আমি বাইরে গিয়ে Facebook এ কোনো পোস্ট দিইনি। যার ফলে কেউ জানেও না যে আমি বাইরে। এটা একটা খুব মজার জিনিস এবার শিখলাম। কিন্তু ওই একদিন আগে ভূমিকম্প হওয়াতে যে পরিমাণ ফোন পেলাম বিভিন্ন লোকজনের কাছে, সবাই বলে ওই রিং করে যখন বাজে না, তখন WhatsApp এ ফোন মানে এই করে। যে ফোনটা করে মানে আমি বলছি এভাবে ধরেন যখন মহামারী হয়, হ্যাঁ, তখন সবাই ডাক্তারের কাছে জিজ্ঞেস করে। হ্যাঁ, হ্যাঁ। আর যখন ভূমিকম্প কিছু হয় তখন হচ্ছে ইঞ্জিনিয়ারদের কথা ইঞ্জিনিয়ার মনে বলে পড়ে। মনে পড়ে হুম, মানে মনে পড়াটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ। কিন্তু এই মনে পড়াটার কারণ কি? মানে কৌতূহল? নাকি সেফটির জন্য উপায় খোঁজা? না কি কেন ফোন করে? সে আমার যেটা মনে হয়েছে, তার বাসাটা নিরাপদ নাকি সে ১ম এ সেটা জানতে চায়। কিন্তু সেই নিরাপদ নাকি? তার বাসায় তো নাড়ি নেই। হ্যাঁ, নাড়ি টিপে তো বুঝতে পারবেন না না, আপনি। না হ্যাঁ, সেটাই বলছি। এটা একটা পরীক্ষার ব্যাপার এবং আ মানে একটা লং কম্প্রিহেন্সিভ মেথড। কিন্তু ভূমিকম্প নিয়ে আমি যখনই মানে বিভিন্ন গেলে লোকেজন অনেকে জিজ্ঞাসা করে, ভূমিকম্প নিয়ে কি করব? কি করার জন্য? আমি অনেক সময় একটা কথা বলি, লোকজন ভাবে একটু নিষ্ঠুরের মতো। আমি বললাম যে, "ভূমিকম্প নিয়ে ভাবার কিছু নাই।" আসলে এটা একটা সামাজিক ব্যাপার। আমি সমাজে একজন স্বার্থপর একজন মানুষ। আমি চাই আমার বাড়িটা এরকম হোক যেন ভূমিকম্পে কিছু না হয়। এখন পর্যন্ত যেই টেকনিক যা বেরিয়েছে, ভূমিকম্প ঘূর্ণিঝড়ের মতো না। যে বিকেল আগে আমরা ছোটবেলায় দেখতাম রেগুলার বাংলাদেশে ঝড় হচ্ছে, অমুক সময় আরাকান উপকূল উপক্রম করবে। রেডিওতে ইসলামিক গান বাজতো, আস্তে, আস্তে মিউজিক বাজতো এবং সবাই অপেক্ষা করত কখন ঝড়টা যাবে, শব্দ হতো। ভূমিকম্প তো সেরকম কিছু না। আপনি বিল্ডিংটা বানালেন। বানানোর পরে কি হলো? ভূমিকম্পের সময় আপনি থাকলেন আমার ভাঙা বাসায়। আপনার বাসাটা খুবই। দুপুরবেলায় ভূমিকম্প হলে বেশিরভাগ যেগুলো বড় বাড়ি আছে বাঁচবে কে? ওই বাসার বউ এবং বউয়ের বাচ্চাটা বাঁচবে। গৃহকর্তার সম্ভাবনা খুবই কম কারণ উনি তখন যেখানে থাকবেন সেখানে তো নিরাপদ না। আমাদের তার প্রতিবেশী তার মানে সার্বিক যে সাবধানতা, হ্যাঁ, ওই সংস্কৃতিতে তো আমাদের হয়নি এখনো। হয় নাই। হ্যাঁ, তে এটাই একদম আমি একদম গোড়া থেকে যদি যাই, সেইটার ওইটা এটা আপনার কেন মানে হলো না কেন? আমরা কি আত্মভোলা? মানে আমরা কি একটু বেখেয়ালি? নাকি আমাদের বুঝেও বুঝি না? আমরা আসলে বুঝেও বুঝি না। আমার যেটা মনে হয় বুঝেও বুঝি না। জ্ঞানপাপী মনে হয়? জ্ঞানপাপী, আসলেই জ্ঞানপাপী এবং আমরা মানে নিয়ম-টিয়ম সবই থাকবে কিন্তু নিয়মটা যেন আমাকে না কিন্তু এফেক্ট আবার করে। ধার্মিক যে খুব সবাই বলে। আসলে ধর্মটা মিসইন্টারপ্রিটেশন হয়েছে। মেইন সমস্যা হলো কি মানে আমি ওইটার প্রসঙ্গ যদি বলেন আমি আমার অফিসে যেটা রিসেন্টলি শেষ করলাম, একটা অদ্ভুত স্টাডি করে দেখলাম যে আমার অফিসে সবাই নামাজ পড়ে সবাই কিন্তু কেউ পুরা ধর্মগ্রন্থটা একবার পড়ে দেখে নাই। একবার জাস্ট পড়ার জন্য পড়া যে কি আছে ভাই এটার মধ্যে কি আছে তুমি জানো নাকি? সে জানে না। মানে উপলব্ধি থেকে নয়। হ্যাঁ, উপলব্ধি থেকে নয়। দেখেছে বাবাকে নামাজ পড়তে, নামাজ না হ্যাঁ, পড়লে মানে সাংঘাতিক শাস্তি হবে এটা বা একটা প্র্যাকটিস যেটা এটা প্র্যাকটিস রাইট। এই উপলব্ধিটা যদি আমরা ওই থাকতো জায়গাটাতেই তাহলে আসি শব্দটাতে হ্যাঁ, উপলব্ধি। যেহেতু এর মধ্যে অনেককে বলছে যে আসলে কোথায় ফল লাইন আছে, কোথায় কি আছে, কবে কি হতে পারে, অনিশ্চয়তা আছে, বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় আপনি ১ম এ যে কথাটা বললেন, যদি আমরা সত্যিকার অর্থে সাবধান হতে চাই, হুম, নিজেদের ব্যাপার বাদ দিলাম। বাচ্চাদের ব্যাপারে যদি হতে হ্যাঁ, চাই, তাহলে আপনার কি মনে হয় যদি আমরা এখনো যদি মনে হয় যে সাবধানতার জন্য আমাদের এক ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে হবে হ্যাঁ, এবং সেখানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থাকতে পারে যে হ্যাঁ, কার কাছে টাকা আছে, কার কাছে নেই। কারা এই যেমন যখন আপনার পড়ে গেল, রানা প্লাজা পড়ে গেল, পড়ে গেল। তারপরে যখন এটা একটু ফিটিং করলো বা একটা হুম, সিস্টেমেটিক ওয়েতে হুম, হ্যাঁ। আস্থাটা আবার ফিরিয়ে আনা হলো। এরকমভাবে আস্থা ফেরানোর জন্য আপনার কি মনে হয় আমাদের বাংলাদেশে হলে কি আদৌ এটা কি একটা ম্যানেজমেন্টে আসতে পারে মনে হয় আপনার কাছে? এটা সব পক্ষের সহযোগিতা লাগবে। রানা প্লাজার কথা যেটা বললেন, সেখানে কিন্তু একটা অর্থনৈতিক ব্যারিয়ার ছিল। যে আপনার প্রোডাক্ট, আপনার বিল্ডিংটা যদি সেফ না হয় আমি কিনব না। ১ম আপনাকে প্রমাণ করতে হবে আপনি যেখানে প্রোডাকশনটা দিচ্ছেন পূর্ব শর্ত ছিল। পূর্ব শর্ত এবং এখনো পর্যন্ত সেটা আছে। অ্যাকর্ড অ্যালায়েন্স চলে যাওয়ার পরও আরএসসি আছে এবং রেগুলার ইন্সপেকশন হচ্ছে, রেগুলার তার দেখা মানে হচ্ছে। ব্যবসায়িক স্বার্থে আমি করতে রাজি আছি। ব্যবসায়িক স্বার্থে আমরা কিন্তু তখন কিন্তু আমরা কিন্তু ঠিকই করছি। জীবনের স্বার্থে করতে কিন্তু রাজি আছি। জীবনের সাথে এটাই খুবই আশ্চর্যজনক ব্যাপার। আইরনিক। জীবনের স্বার্থে করতে যাচ্ছি না। এবং রাষ্ট্রীয়ভাবে জোর করে বা যেভাবে হোক যদি করা হয়, এটার ফলাফল আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। চিলি হলো একটা এক্সাম্পল। তারা কিন্তু মানে বিল্ডিং ৫৬ সালে একটা ভূমিকম্প হয়েছিল। ৫৬ বা ৫৪ এরকম একটা হতে পারে। তখন থেকে তারা একদম স্ট্রিক্ট হয়ে গেল যে বিল্ডিং কোডের বাইরে কোনো বিল্ডিং বানাতে দিবে না। একই সময় কয়েকদিনের ডিফারেন্সে ২ টা ভূমিকম্প হলো। একটা ভূমিকম্পের রেক্টর স্কেলের পরিমাণ ছিল ৮,
আরেকটা ছিল 5.5। ফলাফলটা হলো 8 যেটা হলো সেখানে মারা গেছিল 8 জন না 9 জন, সেটা হলো চিলিতে। আর 5.5 যেটা হয়েছিল হাইতিতে, সেখানে 2.5 লক্ষ লোক মারা গেছিল। 2.5 লক্ষ লোক। তার মানে আমরা 8 ভূমিকম্প মানেই যে সাংঘাতিক কিছু ঘটবে যেরকম আমরা ভাবছি সব পড়ে যাবে, যদি আমরা সচেতন হই হয় তার এক্সাম্পল আমাদের ইতিহাস। তার মানে আমরা যদি মেথডিক্যালি বলি, একটা হচ্ছে ধরেন আমরা যদি কোনো কিছু না করি, তাহলেও আমি কিভাবে সেফ থাকবো সেটাও আমাকে বুঝতে হবে অস্থিরতা না করে, এক। আর সেটা মোটেও সায়েন্টিফিক না, মোটেও কিন্তু scientific না। একটা মহাপরিকল্পনা দরকার যে যেহেতু আমাদের থ্রেট আছে সামনে, আমরা কিভাবে যেগুলো আমাদের স্ট্রাকচার আছে সেটা সেফটি ফ্যাক্টরস যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করতে চাই সেটাকে ঠিক দেখা, এবং ভবিষ্যতে যেটা হচ্ছে সেটাকেও ঠিকঠাক করে দেখা, এবং এই পুরো কালচারটাকে কনস্ট্রাকশনের যে মেথডটা বা কালচারটা সেটাকেও খুবই একটা মনিটরিংয়ের মধ্যে রাখা। সব কিছু মিলিয়ে এটা যদি ওই মানে কোভিডের মধ্যে যেরকম হয়েছিল বা রানার প্রাইস যেরকম হয়েছিল ওইরকম যদি বিবেচনায় আসে, তাহলে একটা কিছু হলেও হইতে পারে। হলেও হতে পারে। যেমন আমি বলেছিলাম যে ঠিক আছে এদিকটা হয়ে গেছে, আমরা এক কাজ করি, বসুন্ধরা অ্যান্ড অনওয়ার্ড পূর্বাঞ্চল এখানে কোনো বিল্ডিং কোডের বাইরে হয়নি, সেটা আমরা এনশিওর করব। কী হতে, বিল্ডিং ফ্ল্যাট কিনতে গেলে ব্যাংক থেকে লোন নিতে হয়। এখন ব্যাংকগুলোকে যদি একটা আনা হয় যে তারা বিল্ডিংয়ের ড্রয়িংটা চেক করে দেখবে বিএনবিসি সত্যি ফলো করা হয়েছে, কিভাবে দেখবে? তারা আচ্ছা, ড্রয়িং দেখলো কিন্তু আপনার কনস্ট্রাকশন হলো না সেভাবে। হ্যাঁ, সেটা একটা বিরাট ব্যাপার। মানে হোল প্রসেসটার মধ্যে একটা যদি, যেমন ধরেন এখন ক্ষেত্রে হচ্ছে, যেমন ধরেন গার্মেন্টসের ক্ষেত্রে কি হচ্ছে, ওনারা সঙ্গে সঙ্গে একটা প্রজেক্ট শুরু হওয়ার সময় প্রথম লোকে ধরেন জমি কিনে রড বানায়, গার্মেন্টসের লোকরা প্রথমে গুগল ড্রাইভে একটা জায়গা কিনে, যে এত ডেটা তো রাখা যাবে না, প্রতিদিনের পিকচারাল এভিডেন্সও তারা রাখে। যদি কোনোখানে দেখা হয় যেখানে সত্যি এই জয়েন্টে রড দেওয়া হয়েছিল নাকি একর বা হলো না, আমরা এই জায়গাটা করতে দিব না, তারা সঙ্গে সঙ্গে ওই ডেটের ওই জায়গাকার এমনভাবে ছবি নেয় যেন ওইটা যে ওই কলামের জংশনই বলা হচ্ছে সেটা যেন বোঝা যায়। তারা তো করছে। এখন যদি যেখানে মানে দুইটাভাবে আগানো যায়, প্রথম কথা হলো তাদেরকে বলা যায়, এবং যিনারা এগুলো করবেন তাদেরকে সরকারকেও কিছু দিতে হবে। তো আমরা যদি একটু মেথডিক্যালি আসি, একটা হচ্ছে আমাদের অনেক পুরনো ভবন আছে, পুরনো স্ট্রাকচার আছে যেগুলো ধরেন আমরা চাই যে থাকুক, অবশ্যই। যদি রাখতে হয় তাহলে সেটার জন্য কি করণীয় সেটা একটা ব্যবস্থা। জি। আরেকটা হচ্ছে যে অনেক এখন তো বেশিরভাগই হচ্ছে আমাদের বহু পরিবারের বাড়িঘর। বহু পরিবারের বহু পরিবারের বাড়িঘর হলে পরে একটা সুবিধা, অসুবিধার বলবো না, সুবিধাই আছে, সেটা হচ্ছে যেহেতু বহু পরিবার, সেটার কমিউনিটি একটা কমিউনিটির ডিসকোর্সে যদি হয় যে ঠিক আছে তারা নিজেরা কীভাবে সেফ থাকবে, সেইখান থেকে যদি এই পরীক্ষা নিরীক্ষার ব্যাপারটা একটা নীতিমালার মধ্যে আসে এবং তারা যদি সেটাকে মেনে নেয় সবাই এবং সেটাকে মেনে চলার চেষ্টা করে, তাহলে পরীক্ষা নিরীক্ষার একটা সংস্কৃতি তৈরি হলেও হইতে পারে। সংস্কৃতি বলছি আমি, সংস্কৃতি, এটা একটা সংস্কৃতি রেগুলার। হ্যাঁ, যদি পুনর্গুলো নিয়ে আমরা চিন্তা করি এবং সেইটা যদি মনিটর করার জন্য সত্যিকার অর্থে আমাদের আত্মোপলব্ধি হয়, তা আমাদের নিজেদের না হলে আমাদের সন্তানদের যদি হয় আমাদের, হ্যাঁ, সো তাহলে পরে কিন্তু আসলে এটা একটা উপায় আছে। আদারওয়াইজ যত কথাই বলি না কেন, অন্য কোনো উপায় নেই। এখানে আরেকটা জিনিস আমি একটু বলি, তারপর আপনি বলবেন। একটা আমার যেমন ব্যক্তিগত দুঃখ আছে, সেটা হচ্ছে যে আপনার সাথে আমাদের সম্পর্ক খুব ভালো, অনেক ইঞ্জিনিয়ার সম্পর্ক ভালো, কিন্তু আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারদের সম্পর্ক নিয়ে আমার একটা অবজারভেশন আছে, বিশেষ করে সরকারি প্রকল্পগুলোতে যেটা হয়। তারা আর্কিটেক্টদের কাজটা হয়ে গেলে একদম আমাদেরকে পাশ কাটাচ্ছে, না আপনাদের তো হয়ে গেছে, আপনারা কী দেখবেন আর। অর্থাৎ এই যে কাজটার করার সময় যে বিভিন্ন ধরনের যে তদারকির যে বিষয় থাকে, এটাকে উচ্চ করে দেখা হয়। অর্থাৎ আমি কেন বলছি কথাটাকে, যে ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনটা তো একটা পার্টিকুলার, যেমন উনি স্ট্রাকচারই দেখেন, প্লাম্বিং যিনি এমইপি দেখেন উনি হয়তো মানে হেডটা, কিন্তু অনেকগুলো মানুষ কাজ করে, কিন্তু আর্কিটেক্টদের কিন্তু সামগ্রিক জিনিসটা দেখতে হয়। সেই জায়গাতে এই সমন্বয়টা কীভাবে হতে পারে সেটাও একটা আপনার কাছে আমি, হোক বা না হোক, আমরা কথা বলছি যে আমাদের নিজেদের উপলব্ধির জায়গা থেকে আমরা তো বলতে পারি, অনুরোধ করতে পারি, ভাবতে পারি, বাকিটা তো মানুষের ব্যাপার। মানে যে জিনিসগুলো আমি বলি, আমার বাইরে কাজ করার বলে আমার মালয়েশিয়ায় কাজ করার অভিজ্ঞতাটা আছে, ওখানে কিন্তু যে কোনো প্রজেক্ট হয় অনেকগুলো জিনিস করে। প্রথমে একটা, যেটা একটু আগে আপনাকে বলছিলাম, একটা ডকুমেন্ট কন্ট্রোল অফিস খোলা হয়, যে কোন কাজ ড্রয়িংটা নিয়ে আমি আসলে কাজ করব সেটা হলো প্রথম ডিসাইড করা হয়, এবং টোটাল প্রজেক্টটাতে প্রতি 15 দিনে একটা মিটিং হয়, সেখানে সব ডিসিপ্লিনের সবাই থাকে। এবং আমি যে কটা প্রজেক্টে জড়িত ছিলাম প্রত্যেকটারই কিন্তু মানে আমরা যেটাকে বলি মানে
মেন চালিকা শক্তি যারা জানতে মিটিং চলতে উনি কিন্তু আর্কিটেক্ট থাকতেন। উনি কিন্তু সবাইকে নিয়ে ওনার যে পরিকল্পনাটা সেই অনুযায়ী জিনিসটা হচ্ছে নাকি সমস্ত জিনিস কিন্তু, কারণ ব্যাপারটা হলো আর্কিটেক্ট অনেক কিছু জানে, কারণ আপনার এই ছাদটা ভেঙে না পড়া পর্যন্ত কোনো অসুবিধা নেই, কিন্তু আমি দিলে এই মাঝখানটা বিম দিয়ে দিলাম, কিংবা প্লাম্বিং আনারা ঠিক করলেন আমার এই পাশে টয়লেটের পাইপটা এখান দিয়ে চলে যাবে, আপনি যেটা দেখতে চান আপনার ওই বাথরুমের পারপাস সার্ভ হচ্ছে, ময়লা যাচ্ছে, এটা অ্যাপ্লিকেশন, হ্যাঁ এটা অ্যাপ্লিকেশন, এটা আর্কিটেক্ট জানেন যে জিনিসটা কি বা ওইখানকার হাইটটা কমিয়ে বা কি করা যায়, কিন্তু সেটা মানে ব্যবহারিক বিষয়, ব্যবহারিক বিষয়টা, সেই জন্য আর্কিটেক্ট কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ইনভলভ থাকতে হবে, এবং ওখানে ওরা থাকেও, ওখানে তো থাকে, এবং লাস্টে অকুপেন্সি পর্যন্ত যেটা যায়, এবং সেটা পুরো জিনিস। তাহলে আমরা যদি এভাবে শুরু করি, ধরেন একদম পুরনো করে যদি হয়, হ্যাঁ আমাদের কথা কেউ শুনবে কি শুনবে জানি না, কিন্তু আমরা তো ভাবতে পারি হ্যাঁ যে ধরেন এটার পরিসংখ্যান করাও খুব একটা কঠিন কিছু না, আমার মনে হয় না, যেহেতু একটা সংকটময় সময় যাচ্ছে, যদি কর্তৃপক্ষের মানে অনুভূতি হয়, বিবেচনা হয়, তখনই সম্ভব। এবং আমার ধারণা যে আসলে সচেতন মানুষ এরকম আছে অনেক, হয়তো পাজল হয়েছে তারা একটা কারণে, কিন্তু যদি তারা উপায় করে সেক্ষেত্রে ধরেন পুরনো ভবন রেট্রোফিটিং করে যেটাই করুক না, এটা তো সম্ভব, অবশ্যই সম্ভব। এবং শুধু দরকার হচ্ছে ইন্টারেস্ট গ্রুপটাকে তৈরি করা, যারা বাড়ি হবে তাদেরও মনে রাখতে হবে। এখন এরকম একটা জিনিস ফান্ড করতে, সেটা হচ্ছে বড় প্রশ্ন, সেটা সবচেয়ে বড়, সেটাও একটা ভাবার ব্যাপার আছে। কিন্তু এরপরে ধরেন আমি বললাম যে যেগুলো ধরেন এক্সিস্টিং একটু ধরেন 90 বা 80-90 দশকের যেগুলো আছে, হ্যাঁ এর পরের যেগুলো কাজ হয়েছে সেটাকেও কি ঠিকঠাক রাখা যায় কিনা। কিন্তু মনে করেন কিছু আছে যেগুলো একেবারেই অকেজো হয়ে গেছে, খুবই মানে আমাদের এই দুর্নীতি, ভবন নির্মাণের দুর্নীতি তো বেশি দিন হয়নি, পুরোনো আমলের ছিল না, কিন্তু পুরোনো আমলের ছিল না, হ্যাঁ কিন্তু এই যে কংক্রিটের মধ্যে বাঁশ দিয়ে দেয়, বেশি দিন হয়নি, খুব বেশি দিন হয়নি না। ওইটা কি তখন আপনি কি করবেন, মানে একদম যাচ্ছে যে অবস্থা, তখন কি এটাকে ঠিক করা সম্ভব? না, আপনি যেটা বলেন বাঁশ দিয়ে তো যেটা, সেটা তো ভেঙে ফেলতে হবে, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু অনেক পুরান ঢাকা নিয়ে মানে অনেক সময় কথাবার্তা যখন হয়, তখন একটা কমন জিনিস শোনা যায় যে পুরান ঢাকা তো যেটা সব ভেঙে পড়বে এবং ভেঙে ফেলতে হবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। বাইরে যেমন ধরেন মানে অনেক ডেভেলপমেন্টও হয়েছে, যেমন ধরেন মালয়েশিয়াতে জালান টুঙ্কু আব্দুর রহমান, যেটা টুঙ্কু আব্দুর রহমান এটা হিস্টোরিক্যালি, ওখানে কিন্তু উঁচু বিল্ডিংগুলো আছে, কিন্তু ওখানে একটা আইন আছে, সামনে ফ্যাসাদটাকে আপনি নষ্ট করতে পারবেন না, এবং ওইটা কিন্তু এটা কঠিন ইঞ্জিনিয়ারিং, দুই দিকে কলাম তুলে ওটাকে মানে বিভিন্ন একটা অ্যারেঞ্জমেন্ট করে আটকে রাখা হয়, হয়ে পিছনে কিন্তু ম্যাটের ঢালাই করে মডার্ন বিল্ডিং তৈরি হচ্ছে। কিন্তু আপনি যখন টুঙ্কু আব্দুর রহমান একটা সাডেন লেভেল দিয়ে যাবেন, আপনি সেই ফ্লেভারটাই পাবেন। বিটু ভাই, আমি লুক অ্যান্ড ফিলের ব্যাপারে সত্যিকার অর্থে সত্যি আমি কিছু বলবো না, কারণটা কি আমাদের দেশের মানুষের মনটাই ধ্বংসাত্মক, ওই যে থাকে না, নষ্ট করার জন্য তুমি যতটা উৎসাহ পায়, কিন্তু টিকিয়ে রাখার জন্য তাদের অতটা নেই আসলে, আছে। আমার কাছে যেটা মনে হচ্ছে এই ব্যাপারটা হয় কি, কিশোরে তো আর্মির ডাক পড়ে, মানে আমার প্রশ্নটা এখানে আছে যে ধরেন যদি আল্লাহ মাফ করে যদি সত্যিকার অর্থে ভূমিকম্পটা হয়, উদ্ধার কর্মীদের জায়গায় আমাদের দেখা যায় সবচেয়ে বেশি আর্মিরা অ্যাক্টিভ হবে, তারপরে হবে ফায়ার ব্রিগেড, তারপর বাকি স্বেচ্ছাসেবী অনেক কিছু হয়ে যাবে। তো যদি পরে ক্ষতিই হয়, হোয়াই নট নাও বিফোর, যে ঠিক আছে আর্মিকে ইনভলভ করে দিল, যে আমরা একটা এরিয়া ধরবো, মানে আমরা তো অনেক ব্যাপারে মনিটরিং করার চেষ্টা করি, তাহলে এই জিনিসটা করা তো খুব কঠিন কাজও না, এবং তাতে করে কি হয় যে মানুষের সাথে এই সরকারি সংস্থাগুলোর সম্পর্ক তৈরি হয়। বাধাটা কোথায় মনে আপনার কাছে? স্বার্থ ব্যাপারটা স্বার্থ। তারপরে প্রথমেই যখন একটা এরকম সুযোগ আসে, তখনই কিন্তু একটা ইন্টারেস্ট গ্রুপ দাঁড়িয়ে যায়, তাদের অর্থনৈতিক বেনিফিটটা কি হবে, ধান্দা পাচ্ছিল, ধান্দা পাচ্ছিল তারা, যে এখনই কিন্তু অনেক দেখি ফেসবুকে যে এতগুলো ফার্ম, এগুলো সব চেক করবে, এটা করবে, এবং এই শ্যুটটার মধ্যে কিন্তু যিনি ইউজার তাকে এনকারেজিং মনে হয়নি, তাকে একটা ভয়ের সংস্কৃতি হয়েছে, কী হয় বন্ধ করে দিবে। আমি আপনি বলি, আমাকে একজন কিছু ছবি পাঠিয়েছেন তার বিল্ডিং ঘাট, উনি প্রথমে আমাকে মেসেজে লিখেছেন, রিকোয়েস্ট করেছেন কাউকে কিন্তু এটা বলবেন না। আমি বললাম সমস্যা কী? বললে আমার বিল্ডিংটা বন্ধ করে দিয়ে যাবে। লোকের যদি এইটা যদি হয়, লোকের এটা তো খুব বিপজ্জনক, সে বিপদে পড়েছে, আমাদেরকে সবাইকে হাত বাড়িয়ে তাকে ওখান থেকে উঠাতে হবে। বরং আমি তো মনে করি, দেখেন আমারই এর মধ্যে একটা অভিজ্ঞতা হয়েছে, একটা মসজিদের কাজের ব্যাপারে কথা হচ্ছিল, তা আমি বললাম যে
এটা দোতলা আছে এখন। আমি বললাম যে উপরে আরো ২টা ফ্লোর করতে চাই। বলছে এটা তো আসলে পরীক্ষা নিরীক্ষা করে করতে হবে। তা কেন করা যাবে না? এটার ফাউন্ডেশন তো এত আছে। এখন ওই যে আগে এক সময় ছিল না ৬ তলার ফাউন্ডেশন দোতলা বাড়ি? তা আমি বললাম যে ফাউন্ডেশন যাই থাকুক না কেন, এখন এক্সাক্টলি এখন অনেক কিছু আমাদের প্রযুক্তি বেরিয়েছে। এটা খুব কঠিন কিছু না। এটা অনুসন্ধান করে ডায়াগনোসিস করে আদৌ সম্ভব কিনা আর করলে এটাকে শক্তিশালী করতে হবে কিনা এটা ছাড়া করা যাবে না। কিন্তু রীতিমতো তর্ক লেগে গেল কিন্তু। আচ্ছা। এইজন্য আমার কাছে মনে হচ্ছে এই যে আতঙ্কের সময়গুলো আসে, এই যে আমাদের কয়েকদিন আগে আমাদের কোভিডের কথা ভুলে গেছি আমরা। হ্যাঁ, ভুলে গেছিলাম। তো আমি মনে করি ওই জায়গাতে সত্যিকার অর্থে উপলব্ধির সময় কিন্তু এটা। হ্যাঁ? যে আমি যদি কেউ এরকম করেও থাকে যে হ্যাঁ, আমি আমার ৩ তলার ফাউন্ডেশনের উপরে আমি আরো ২-২ ফ্লোর করে ফেলেছি। অনেক মানুষ আছে কিন্তু। অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে। কারণ আমাদের তো করতে কেউ বাধা দেয় না। মুশকিলটা হলো আপনি এট অল কোনো ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের কাছে না গিয়েও ঢাকা শহরে ৩-৪ তলা বিল্ডিং বানিয়ে ফেলতে পারেন। এরকম কিন্তু অনেক বানানো আছে এবং শুধু তাই না, মানে ভালো ভালো এরিয়াতেও বিল্ডিং আছে, জাস্ট একটা স্কেচ মানে রাজুক শিট পর্যন্ত আর্কিটেক্টের কাছে গেছে, তারপর নিজেরাই নিজেরা করে ফেলেছে। তারপর নিজেরাই এবং বেশিরভাগই তাই। বেশিরভাগই তাই, বেশিরভাগই তাই। এবং আরও জিনিস হচ্ছে মাঝে মাঝে আমাদের কিছু আইন পরিবর্তন হয়। যেমন ধরুন কোনো এলাকাতে আগে ছিল যে ৬ তলা পর্যন্ত বাড়ি করা যাবে, তার বেশি করা যাবে না। হঠাৎ করে বললো যে আরও ১ তলা বাড়ানো যাবে। সবাই কিন্তু অস্থির হয়ে গেল যে আমি তো ১ তলা ফাউন্ডেশন আজকে বড় কথা না, না, সেটা কোনো বড় সবাই কী করে করা যায় দেখেন কি, এবং তখন তাকে যখন বলা হয় ইভেন শুধু তাই না, এটা নিরাপদ আছে নাকি দেখার জন্য আপনি নিচে কলামগুলো যেটা করছেন আমরা কোর কেটে দেখি স্ট্রেন্থ কী আছে, আপনার কোনো ড্রয়িং নাই। ড্রয়িং যদি না থাকে আমাকে স্ক্যান করে দেখতে হবে কলামে কী রড আছে না, সেটা তো মানে উনি ওসব কিচ্ছু করতে চান না, উনি করতে চান তাহলে বিটুবে আমাদের তাহলে ভরসাটা কি, আশাটা কি? আমরা কি এইভাবেই আমরা বাকি জীবনটা পার করে দেব? আমরা কি করতে পারি? আপনার কি মনে হয়? কারণ আপনাকে আমি যথেষ্ট সচেতন এবং না, মানুষ আসলে হয় কি মানে মেনলি যদি আমি যদি ভালো হতে না চাই, হ্যাঁ, দুই রকম দেখবেন, দুইটা কেসই আছে। যেমন ধরেন আমরা সবসময় বলি যে নেশা করা একটা খারাপ জিনিস, নেশা করে লোকে অ্যাডিক্ট হয়ে যায়, তারপরে যে উল্টা কেসটাও আছে কিন্তু, যে নেশা করে একদম গোল্লায় কিছু সে কিন্তু ফিরে এসে ডুইং এ ভেরি গুড জব এবং ভালো কাজ করছে। সেখানে প্রথম ব্যাপারটা হচ্ছে তার ভিতরে একটা প্রচণ্ড ইচ্ছা ছিল যে না, আমি গর্তে পড়ে গেছি, আমি এখান থেকে বেরিয়ে আসবো। আমাদের যদি নিজেদের মধ্যে যদি সেই সচেতনতা আমাদের গড়ে না ওঠে যে না আমরা ভালো করতে চাই, যে আমাকে আমার যেন আমাদের অ্যাপার্টমেন্টে অনেকে বলে যে মানে ছাদটা রাত্রেবেলায় খুলে রাখা হোক। খুলে রাখা হলো কারণটা কি, যে ভূমিকম্প হলে আমরা ছাদে গিয়ে আশ্রয় নিতে পারবো। আমি বললাম যে ছাদে পৌঁছানো পর্যন্ত সময় যদি ভূমিকম্প হয় একটা ভালো বুদ্ধি হতো না? তাহলে আপনি আমরা কেউই থাকবো না, কোনো দরকার নেই, ছাদ কেন কেউই থাকবো না। কারণ মানে আপনি ধরলাম এটা এই সুনির্দিষ্ট পরামর্শটা তো আসলে দিবে কে আসলে? এটা কি ফায়ার ব্রিগেড দিবে না কে দিবে এটা আসলে? যে কি করা উচিত? দেখেন বিচ্ছিন্নভাবে একেকজন একেক কথা বলে। এক একজন এবং জাতীয় পর্যায়ে কিন্তু কোনো সচেতন কোনো স্টেটমেন্ট নেই কিন্তু। এবং আমাদের তো বিল্ডিং সেক্টরটাই তো একটা আনকন্ট্রোল। মানে আমি দেখলাম এর মধ্যে আর্থকুয়েক কিট বেরিয়ে গেছে। যে ব্যাগ নিয়ে যেতে হবে। মানে মানে ব্যবসা ছাড়া কোনো কিছু না, নাই। সবাই ব্যবসা ছাড়া কোনো চিন্তা নাই। এখন সবাই ভাবছে কাকে আটকাবো, ভয় কতটা ক্রিয়েট করা যায়। সোজা সোজা বুদ্ধি আছে সেই জিনিসগুলো। এখানে আমার কাছে মনে হচ্ছে যে একটা জিনিস কি করা যায়, ধরেন আমি যেটা মনে করি যে ধরেন আমি যেমন আর্মির কথা বললাম, কারণ এটা যদি কারো কানে যায় এবং আমরা বললেই তো শুধু হবে না, কারো নির্দেশনার বিষয় আছে এখানে। একই সাথে প্রফেশনাল ইনস্টিটিউশন যারা আছে, যা আইবি আছে, এদের মধ্যে তো পলিটিক্স ছাড়া অন্য কিছু নাই আসলে, সত্যি কথা, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। আমাদের এবং সবাই মনে হয় যে একটা এরকম কোনো কিছু হলে যে ভূমিকম্প হয়ে গেছে বা বন্যা হচ্ছে, তখন ওই যে ত্রাণ দিতে গেছে ছবি তুলে তখন। কিন্তু তার চেয়ে তো অনেক বেশি জরুরি কাজ হচ্ছে পূর্ববর্তী যে সিদ্ধান্তগুলি নেওয়া, মানে এইটা অনেক জরুরি একটা কাজ। এবং বিশেষ করে আমি মনে করি সেগমেন্ট ওয়াইজ যদি হয়, লেটসে ধরেন আমি কয়েকটা জিনিসের কথা বলবো। আমার শেষ দিন নিজের আমার মেয়েকে নিয়ে এক্সপিরিয়েন্সটা হয়েছে। আমার বিশেষ করে বাংলাদেশে যত স্কুলগুলো আছে আমাদের বিভিন্ন কমিউনিটির মধ্যে, এগুলো কিন্তু আগে সব বাসা ছিল এবং বেশিরভাগই লোড বেডিংয়ের বাসা ছিল বা হয়তো বিম কলম দিয়ে ছোটো দোতলা বাসা ছিল। পরবর্তীতে ওই যে বললাম কিছু হবে না ভেবে চারতলা করে ফেলেছে। বাচ্চাদের অবস্থাগুলো কী হতো, ভয়াবহ অবস্থা, হসপিটাল পড়েছে অনেকে অদ্ভুতভাবে, এবং হসপিটালে এমনিতে রোগীরা থাকে। তো এরকম যে সেগমেন্ট ওয়াইজ যদি এরকম ইনস্টিটিউশনগুলো তারা যদি একটা ডিসকাশনে আসে, একটা টিম বানায়, যারা ইন্টারেস্ট গ্রুপ বানায়, যে তারা একটা লিস্ট করবে, বলবে অন্ততপক্ষে যে ঠিক আছে এটাকে এভাবে আপনি ঠিক করে ফেলেন, বা কিছু না করতে পারলে এখন অনির্দিষ্টকালে বন্ধ করে রাখতে পারবে না তো। এটা তো যেদিন হলো সেদিন বললো সবাই আরো 3 বার হবে, রাত জেগে মাঠে বসে থাকবে। বসে থাকলো মানে
আমার একটা কথা মনে যেমন ঢাকা ইউনিভার্সিটির হলগুলো বন্ধ করে দেওয়া না, আমি একটা রিলিভ তো অন্য একটা কথা বলি আপনাকে। আমার আপনার মনে আছে অনেক দিন আগে যখন স্কাইল্যাব নামে একটা ওই যে কৃত্রিম উপগ্রহ কক্ষচ্যুত হয়ে গেল, ওটা পড়ে যাচ্ছে পৃথিবীতে। পড়েছে। হ্যাঁ, জি। তখন আমার আমি একটা নাটকের স্ক্রিপ্ট পড়েছিলাম, ওটার মধ্যে ইন্টারেস্টিং জিনিস যে কীভাবে ব্যবসা করে মানুষ। এটা ছিল ৩ রকমের মাদুলি বিক্রি হবে, তাবিজ দিবে আরকি। একটা হচ্ছে যে মাথায় পড়বে না, একটা হচ্ছে পড়বে না, আর হচ্ছে পড়বে কিন্তু ব্যথা পাবে না। হ্যাঁ? তা আমাদের এই প্রহসনের মধ্যেই কি জীবনটা কেটে যাবে? এটা একটা বড়ই মানে বড় প্রশ্ন কিন্তু, হ্যাঁ? কিন্তু আমি মনে করি আমরা যেহেতু কথাটা বললাম, আমরা একটু খুবই যদি এভাবে শেষ করি যে আসলে আ নিশ্চয়ই আমাদের আগ্রহ আছে যে কথাটা বললাম। আগ্রহ আছে। একটা এবং একটা কি বলবো যে কনসার্ন ব্যাপারটা নিয়ে। তা আমার মনে হয় যে আসলে আমাদের সম্ভাবনা কি আছে? প্রফেশনাল ইনস্টিটিউশনগুলো একটা সম্ভাবনা আছে, তারা একটা ডিসকাশন করতে পারে। মানে ভাষা বিষয় না যে ভূমিকম্পে করণীয় ব্যাপারটা তা না। না, এটা সমাধানের জায়গায় যেতে হবে। সমাধানের জায়গায় এছাড়া কোনো উপায় নেই। কোনো উপায় নেই। সো ওই সমাধানের জায়গায় একইভাবে সেই সময় করণীয় কি সেটা ডিল করা, সেটাও একটা জরুরি কাজ। হ্যাঁ। এবং সেরকম এবং একই রকমভাবে আসলে ভবিষ্যৎমুখী যেসব কাজ হচ্ছে সেটা তো হবেই। সেটার জন্য খুবই স্ট্রংলি মনিটর করে এবং অতীতের যেগুলো ভবন বা যা কিছু আছে সেটাকে কিভাবে আমরা নিরাপদ রাখতে পারি। এটা নিয়ে যদি মহাপরিকল্পনা হয়, আমি অন্য কারণে বলছি কথাটা, কারণ আমাদের তো কোনো ব্যাপারে জাতীয় ঐক্য নেই। কোনো ব্যাপারে জাতীয় ঐক্য নেই। হ্যাঁ, শুধুমাত্র যে হলো কে কয়ভাবে এটুকুই আছে। হ্যাঁ। কিন্তু গঠনমূলক ঐক্যের কথা বলছেন, হ্যাঁ? সেইটা যদি আপনি এই ব্যাপারে আপনি যদি একটু আপনার জায়গা থেকে বলেন। আমি ২ টা দিক দেখি। একটা দিক হলো আমাদের নতুন শহর ডেভেলপমেন্ট হচ্ছে। এখানে কিন্তু একটা বিশাল জায়গা। আমরা শুধু বসুন্ধরাটা দেখতে পাচ্ছি, এখনো বাড়ি হওয়া শুরু হয়নি। পুলিশ হাউজিং একটা কিন্তু বিশাল জায়গা আমরা দেখতে পাই। আচ্ছা। এবং ছোট প্লট। কিন্তু ওই যে এটা তো আরো বিপজ্জনক। হ্যাঁ, এবং এক্সাক্টলি। হ্যাঁ, আরো কিন্তু এখন যদি উনাদেরকে যদি শুরু থেকেই যে মানে যে বাড়ি বানানো হবে সেটা একটা সার্টেন লেভেলে বিএনপিসি ফলো করে বানানো হবে, সোজা কথা। কিন্তু আমাদের এবং কনস্ট্রাকশন মনিটরিং থাকতে এবং কনস্ট্যান্ট মনিটরিং থাকতে হবে। আমাদের কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি বেশিরভাগ সাইটে আমরা যে এখন কয়েকটা ডেভেলপার শুরু করেছি, আমরা যে জেনারেল নোটটা দিই, আমরা নিজেদের তাগিদে জেনারেল নোটের উপরে ক্লাস নিই, সবাইকে বলি। মজার ব্যাপারটা হলো যে সিলিন্ডারের যে সাইজ কোডে চেঞ্জ হয়ে গেছে। আগে 6 ইঞ্চি 12 ইঞ্চি ছিল, 4 ইঞ্চি 8 ইঞ্চি হয়েছে। বেশিরভাগ ছেলেপেলে কিন্তু সিলিন্ডারের সাইজটা কি জানে না এবং সিলিন্ডারটা কী করে নিতে হয় সেটা পর্যন্ত জানে না। এটা বিস্ময়কর ব্যাপার। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমি বললাম যে আমরা যখন বইটা পড়েছি তখন আমাদের রেন্টাল লাইব্রেরি ছিল, আর একটা বই লাইব্রেরিতে থাকতো, ওটা গিয়ে দেখা যেত যে পাতাগুলো লাগবে পাতাগুলো কাটা। কিন্তু তুমি সিলিন্ডার কীভাবে নিতে হয় সেটা বাংলা ভাষা, ইংরেজি ভাষা, হিন্দি ভাষা, 3টা ভাষায় পরিষ্কার ভিডিও ইউটিউব খুললে বাবা, একটা কলামের রডে কী করে ল্যাব দিতে হবে, বহু রকম কত রডটা কী করবো না করবো, একটা কাপড় কী করে লাগাতে হবে, ইউটিউব দাও, শত শত তুমি সব ভাষাতে আছে, বাংলা ইংরেজি ইতে। কিন্তু সবারই কিন্তু আছে, প্রত্যেকের কিন্তু স্মার্টফোন আছে। আমি সাইটে রেগুলার বললাম, একটা খুব ইন্টারেস্ট একটা সাইটে বললাম, সবার সাথে আমি চাইছি সম্পর্ক সহজ থাকুক, সবাই আমাকে প্রশ্ন করুক। সবাইকে বললাম যে স্মার্টফোন আছে, সবাই বললো হ্যাঁ ঠিক আছে। এটা তারপর আমি তাকে দেখালাম যে কী করে বানাতে হবে। তার 20 দিন পরে তারা ম্যাট ঢালাই করেছে, সিলিন্ডার নিয়ে আমাকে রাত্রেবেলায় ছবি পাঠিয়েছে। ছবি পাঠানোর আমি ইচ্ছা করে দুষ্টামি করে বললাম, আগের মেথডটা বলো, তোমরা কি এভাবে সিলিন্ডার নিয়েছো যে আগে 6 ইঞ্চি 12 ইঞ্চি ছিল, 25 এটা 3 জন ইঞ্জিনিয়ার একসাথে রেসপন্ড করলো, স্যার আমরা এইভাবেই নিয়েছি। আমি বললাম এগুলো অর্থহীন জিনিস হয়েছে, তোমার ডিজাইন রিলেশন হলো কংক্রিটের স্ট্রেংথের উপর, যেটা সেই জিনিসটাই আমরা, তাহলে কী লাভ হলো। এবং যারা সাইটে বেশিরভাগ যারা থাকে, এটা নিরসনের উপায়টা কি? নিরসনের উপায়টা হলো কি, যিনারা আমরা যারা অ্যাপয়েন্ট করি সাইট ইঞ্জিনিয়ার থেকে, তাদেরকেও দোষ দিয়ে লাভ নাই। তাদের কিন্তু একটা তাদের কাছে মেজর এক্সপেকটেশন থাকে সাইটের মাল মেটেরিয়ালের হিসাব রাখা, কন্ট্রাক্টরের বিলটা চেক করা এবং এফিসিয়েন্ট কিউসি কোনো না সে যদি কন্ট্রাক্টরের বিল যদি 50,000 টাকা কমাই দিতে পারে, সে মানে অফিসে একজন বেশ ভালো ইঞ্জিনিয়ার হিসেবে ট্রিটেড হয়। কিন্তু সে যখন আবার এগুলো টেস্ট করতে বলে, তখন ওই টেস্টে পয়সা খরচা, ওই যেভাবে রড বাঁধতে বলছে এই সময়ের মধ্যে যতটা রড বাঁধা সম্ভব হতো ততটা হচ্ছে না, সে বরং কর্নার হয়ে যায় যে মানে উনি প্রোডাকশন দেখাতে পারছেন না। মুশকিল হলো সেখানেও আছি। এবং এই যে কংক্রিটেরও যে ওই যে প্রপোর্শনের যে ব্যাপারটা, সেটা তো মাথা ব্যথা থাকেই না একদম। কোনো ওয়াটার সিমেন্ট রেশিও এবং সাইটে যে কংক্রিট বুঝে নেওয়ার যে ব্যাপারটা আছে এবং পুরাপুরি, এবং নট অনলি দ্যাট, মানে এটা শুধু একটা সাইটে আমরা গেলাম, যাওয়ার পরে বললো যে পুরানা মেথডে, এবং হয় কি হঠাৎ করে আমি দেখলাম যে কংক্রিট স্ট্রেংথ অনেক বেড়ে গেছে, 7,000 8,000 নিচে কারো আসছে না। ঘটনা যেটা হচ্ছে,
আপনি 4-8 সিলিন্ডারে 2 লেয়ারে দিবেন, 10 মিলি রড দিয়ে পোকিংটা করবেন। এখন ঘটনা হয়েছে কি, তারা ওই চারাটি 25-25-25 করে দিয়ে 16 মিলি রড দিয়ে হাইলি কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। আমার অজ্ঞতা আছে এবং যে লোক কংক্রিট বিক্রি করছে সে তো ওটাই যাচ্ছে। মজার ব্যাপার হলো, আমি একটা সাইটে গেলাম, গিয়ে বলো এটা যদি হয় আমি এটা ঢালাই দিতে দিব না। উইদিন 5 মিনিটস সে গাড়ি থেকে কিন্তু প্রপার সিলিন্ডার, প্রপার জিনিস নিয়ে আসলো। আমি বললাম, তোমরা এতক্ষণ এটা করো নাই কেন? স্যার কেউ বলে না স্যার, তাই এটা হলে স্যার স্ট্রেংথ একদম শিওর আসে, বেশি আসে, সবাই খুব খুশি হয়। এটা তো একদম চরম আত্মপ্রতারণা, একদম নিজের সাথে প্রতারণা করা ছাড়া তো কিছুই না। কিন্তু আমরা খুশি হচ্ছি এবং সবাই বললাম আমাদের তো কংক্রিট অনেক আসছে। আমি বললাম, আপনার যে স্ট্রেংথের কথা বলছেন, সেই স্ট্রেংথের কংক্রিট হতে গেলে তো আপনার এটা রীতিমতো ডিজাইনের ব্যাপার, কি করে হচ্ছে ব্যাপারটা হলো সেখানেই। তাহলে আমার যেটা মনে হয় বীরু ভাই, দেখেন আমরা যদি এমন কোনো কাউকে পেতাম, মানে কে বলবে আমি জানি না, যার একটা বছর খুব কঠিন, আমরা কিন্তু অনেক দিন থেকে শুনে আসছি ভূমিকম্প হবে হবে না, সবকিছু মিলে 1700 সালে ভূমিকম্পের অনেক রেফারেন্স দেয়, ম্যাপ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা একটা ভয়াবহ রকমের অনেক ধরনের বিপর্যয় আমাদের হয়ে গেছে, জাতিগতভাবে হয়েছে, অনেক রকম কালচারাল দিকে হয়েছে, আমাদের যা হচ্ছে এটা কোনোটি অনেক কিছু আমাদের। কিন্তু আমার মনে হয় যে এই জায়গাতে বেঁচে থাকার যে একটা অভিপ্রায়, ভালো হয়ে যাওয়ার যে অভিপ্রায়, উপলব্ধির জায়গাটা যদি আনতে চাই, প্রফেশনালরা যদি আনতে চাই, মানে আমি হোক ইউটোপিয়ান আইডিয়া, তা আপনার কাছে আমার শুনতে খুব আগ্রহ যে আপনি তো এতক্ষণ যেগুলো আপনি এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে অনেক দেখবেন যে আমি জানি হচ্ছে না, কোনো উপায় কি আপনার মনে হয় যে আমি যেমন বলেন যে এর ভূমিকম্প বর্ষ একটা হইলে যে এই মানে সাবধানতা বর্ষ হইলে যে সাবধানে 1 বছর ধরে পুরো এই কাজটা একটা আমাদের রেগুলার কাজের সাথে পুরো জাতিগত আমরা করবো কাজটা, আসলে জাতীয় লাগবে না, তুমি ঢাকা শহর বাঁচলে কিন্তু অনেক কিছু করবে না, কিন্তু সেই জায়গাটাতে আপনার কি মনে হয় যে আসলে আমাদের এই লেখাপড়ার জায়গায় বলি, প্রফেশনাল প্র্যাকটিস, সব জায়গায় সবটাই আমি মানলাম যে আমি সবটাই আমাদের একেবারে ক্যান্সারে একেবারে যাচ্ছে যে অবস্থা, কিন্তু তাহলে আমরা ঘুরে দাঁড়াতে চাইলে কিভাবে ঘুরে না, দাঁড়াতে? যেটা যেমন ধরেন এটা ভূমিকম্প হওয়ার পরে কিন্তু আপনি দেখবেন প্রচুর ডেভেলপাররা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, ওনারা প্রতিটা দেখেছেন, কোনো অসুবিধা নাই, এটা নাই। কিন্তু ওনারা যদি ঠিক এই এফোর্টটা ভবিষ্যতে যদি দেন যে আমরা এভাবে বানাই, আমাদের কংক্রিটিংয়ের পদ্ধতি হলো এইটা, আমরা লক্ষ্য করি যে ব্যাচিং প্ল্যান্ট থেকে কয়টার সময় গাড়ি ছাড়লো, কয়টা আমি ব্যবহার করলাম, তারপর আমাদের কাপলার ব্যবহার করছি, এটার স্ট্রেংথ আমরা এই পরিমাণ স্ট্রেংথ টেস্ট করেছি, করে আমরা বলছি যে আমাদের কংক্রিটটা ঠিক আছে, এটা বিএনবিসির সাথে মিলে। এটা মানে আত্মপ্রতারণা কমাই, আত্মপ্রতারণা কমাই। যে এই যে আজকে দেখানো হচ্ছে যে অমুক ডেভেলপার গিয়ে তাদের সবকটা বিল্ডিং দেখেছে, সেরকম কিছু নাই, ক্লায়েন্ট দেখে, এটা ভালো, ঠিক আছে, কিন্তু সামনে যেটা হচ্ছে এটা ধরেন যে অনেক কারণেই নাও ফাটতে পারে, অত দুর্বলতা আছে দেখতে পাচ্ছি না, কিন্তু জিনিস যদি ভালো বানানো হতে থাকে তাহলে তো কখনোই না কিন্তু মাত্রা তো বেশি হতেও পারে, তাই না? কিন্তু আমি বলছি যে দায়িত্ববোধের জায়গাটা, ধরেন মিডিয়া বা সোশ্যাল মিডিয়া যারা কাজ করছে সবকিছু মিলে আমি মনে করি যে আসলে তারাও যদি সবাই সচেতনতার জন্য যদি কথা বলে, মানে সবাই আমরা বিভ্রান্তি না দিয়ে, খবর তৈরির কথা না দিয়ে, হ্যাঁ, এবং ব্যাড নিউজ না দিয়ে যদি মানুষকে সত্যিকার অর্থে আমরা শুভাকাঙ্ক্ষী হয়ে উঠি, আমি জানি ব্যাপারটা খুবই ইউটোপিয়ান আইডিয়া, এই কথাটা শুনলে আর সেটা হঠাৎ করে মাঝে মাঝে হঠাৎ করে শুভবুদ্ধির উদয় কখন কখন হয়। আমরা একটা ডেভেলপারের কাজ করেছি, ওনারা বললে ওনার শুরুতে একদম কিছু ছিল না, ওনাদের একটা বিল্ডিং ডিজাইন করলাম সমস্ত কিছু, পরে দেখি ওনারা অনেক প্রজেক্ট দেখি, আমাদেরকে ডাকে না। আচ্ছা, তারপর একদিন ওনাদের অফিসে ওনারা ডাকলো, বলে দেখেন একটা কথা আমার খুব খারাপ লাগে, দেখেন একটা প্রজেক্টে আমরা লাভই করি 20-25 লক্ষ টাকা, কিন্তু সেখানে যদি আপনার সাথে ডিজাইন করলে যদি আরও 7-8 টন রড বেশি লাগে, তা 8 লক্ষ টাকা তো চলে যাচ্ছে, এটা তো আমি ডাইরেক্ট লাভ করতে পারি, দেখেন না কি করা যায়। তারপরে ওখানে 2টা মজার তথ্য বেরিয়ে আসলো, যেটা বললাম যে মানে বিভিন্ন রকম দুর্নীতি আমরা ভাবি যে সরকারি অফিসে হয়, এমনি অফিসেও হয়, ওখানে কিন্তু পছন্দের লোক আছে, তারা আমাদের একটু এক্সাজারেট করে দেখাচ্ছে আমরা, সেটা ছিল। প্লাস প্রচুর জায়গায় দেখলাম যে মানে কোডটা পুরোপুরি ফলো করা হয়নি, যেখানে ঘটনাটা যখন 2 জনই চেনা আছে জিজ্ঞাসা করলাম, বললো দেখো এত মেনে চললে তো কাজ পাবো। এখন ধরেন এটা তো আমাদের রীতি হয়ে গেছে, আমি এখন আমার একটাই কৌতূহল, আমার কাছে যেটা মনে হয়, যেমন আমি সেনাবাহিনীর কথা কয়েকবার বলেছি, আমি প্রফেশনাল ইনস্টিটিউশনের কথা বলেছি, নিশ্চয়ই সেখানে ভালো কিছু মানুষ, বিশেষ করে ধর্মীয় বিষয়ে যারা কথাবার্তা বলেন, বা ইভেন যদি আমি মনে করি যে এই যে শুক্র জুম্মার নামাজ যখন হয়, মানে সবার যদি এক সুরে বলা শুরু হয় যে ঠিক আছে এখন থেকে আমাদেরকে কনসিয়াস হতে হবে, কারণ এমন একটা কারো কোনো হাত নেই, এবার খুবই অনিশ্চিত একটা সময় আসবে সামনে,
তাহলে মানুষের এক ধরনের সচেতনতা আসলেও আসতে পারে, এবং সেটা আসলে পরে তখনই কিন্তু মানুষ ভাববে যে কি করণীয়, স্টেপ বাই স্টেপ যদি আমরা না আগাই এবং খুব শান্তভাবে যদি আমরা গভীরভাবে না ভাবি ভবিষ্যৎ নিয়ে, তাহলে আমাদের কিন্তু বলে খুবই পর্যায়ে আছে। কারণ একসময় আপনার মনে আছে যে আমরা কিন্তু একটা জিনিস অন্যায় যেন কিছু লোক বলেছিল তাকে পাত্তা দিইনি, আমরা যেখানে বিল্ডিং বানাচ্ছি সেখানে কিন্তু আমরা ডিপ টিউবওয়েল বসিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি যে মানে পানির নিশ্চয়তা একদম আমাদের এখানে আছে। কিন্তু এটা একটা ডিস্ট্রাকটিভ সিদ্ধান্ত ছিল, পরে বন্ধ, কিন্তু সেরকম অনেক বাড়ি হয়ে আছে, কিন্তু এগুলো কেউ কিন্তু বন্ধ করে নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর এটা ওই ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টে সবাই থাকে। হ্যাঁ, আমি তো যেটা আমার তো হয়ে যাচ্ছে আর দরকারটা কি। হ্যাঁ, কিন্তু ওইখানেই বলি যে আমাদের যেহেতু যদি আমাদের আব্দুল সাইদ স্যার বারবার কথাটা বলেন যে আসলে আমার বাংলাদেশে মানে যারা একটু দুষ্টু বুদ্ধির মানুষ তারা একজন হুক খাওয়া দিলে সবাই একসাথে হয়ে যায়, আর ভালোরা আসলে একা। এই একটা সুযোগ আমি মনে করি যে আসলে কমিউনিটি বেস যারা আছে, বিশেষ করে একটা বাড়িতে যদি 20টা ফ্যামিলিও থাকে, তাদের যদি সত্যিকার অর্থে ধরেন পুরোনো বাড়ি, তা সেখানেও তাদের যেভাবে চিন্তা করতে হবে, আবার যারা ভবিষ্যতের বাড়ি কিনেছেন এখনো হ্যান্ড ওভার হয়নি, তাদেরও চিন্তা করতে হবে, এরা একটা বড় গ্রুপ হতে পারে, বিরাট গ্রুপ হতে পারে। আমি সবসময় বলি ক্রেতার সচেতনতাটা যেটা, এখন ক্রেতারা যদি সচেতন হয়, ওনারা যদি ডেভেলপারকে বলেন যে আমরা ড্রয়িং চেক করবো, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যেমন ধরেন যে যারা ইন্ডিভিজুয়াল, এদের সংখ্যা কম না অনেক, এরা যদি ওই আমাদের গার্মেন্টস ওনারদের যেরকম সচেতনতা, বিকজ এই দুর্ঘটনার পরে ওই অপেক্ষায় যদি থাকে যে এরপরে দুর্ঘটনা ঘটবে এবং এটা ব্যবসায়িকভাবে না চিন্তা করবে, তাহলে আসলে আমাদের আদারওয়াইজ আমাদের। আমি দেখেছি যেমন একজনকে অনেক বলার পরে উনি শুনেছেন, উনি বলছে যে আপনার যদি কিছু লুকানোরই না থাকে তাহলে আপনি সব কিছু এক্সপোজ করে দেন না কেন। তো উনি একদিন আমাকে বললেন যে আমি করেছি। বলে কী হচ্ছে, যে আমার ফ্ল্যাট কিনে আমাকে টাকা দিল এই প্রজেক্টের জন্য, আমি তাকে একটা লিঙ্ক দিয়ে দিই যেখানে আমার ইতে যত কটা সিসি ক্যামেরা আছে উনি যে কোনো সময় অ্যাক্সেস পাবে, দেখতে পাবে যে আমরা কী ঢালাই করছি, কী করছে সাইটে। গুড থিং। আপনার লোকরা কিছু ধরে ভুল করবে, কেউ না কেউ ফোন করে তাকে বলবে, সে সবসময় একটা সচেতনতার মধ্যে থাকবে যে না ভাই আমার তো আরও লোক দেখছে। এটা তো অনেক কিছু আছে, কিন্তু একটা খুব সিভিল ওয়ার্কের প্রচুর কাজ আছে, একটা খুব ভালো কাজ আর খারাপ কাজের মধ্যে কোনো অর্থনৈতিক কম্পোনেন্ট নাই, জাস্ট যত্ন। কলামটা ঢালাই হচ্ছে, পানিটা বেরিয়ে যাচ্ছে, যেটা একটা কাঁটা দিয়ে বন্ধ করে দেওয়া যায়, কাঁটা দিয়ে বন্ধ করলে ওটা স্ট্রিং 4000 পেয়েছে, আর পানিটা বেরিয়ে গেলে 2500 পেয়েছে, কোনো পয়সার ব্যাপার। এখন আমরা শেষে আপনাকে বলি, তাহলে একদম শেষ প্রশ্নটা হচ্ছে আমার যে ধরেন আমাদের যদি এরকম কোনো একটা অভিজ্ঞতার সামনে হয়, অনেকেই কনফিউজ যে সে কোথায় যাবে। কেউ বলছে ঘরের কর্নারে গিয়ে দাঁড়াতে হবে, কেউ বলছে টেবিলের নিচে যেতে হবে, কেউ বলছে বিমের নিচে দাঁড়াতে হবে, কেউ বলছে সিঁড়িতে গেলে সিঁড়ি ভেঙে যাবে। মানে অ্যাজ এ স্ট্রাকচারাল আপনি তো অনেক অভিজ্ঞ ডিজাইনার, আপনার পরামর্শটা কী করা উচিত? মানে লোড বেরিং বলে যাদের ভবনে যারা থাকে তারা কি করবে, আর যারা বহুতল বাসায় থাকে তারা? যেনারা বলেছেন যে কোনো একটা বিমের নিচে থাকা, কিংবা আপনার যদি একটা টেবিল থাকে টেবিলের নিচে আপনি যাবেন। এবং প্রথম এটা হলো আমাদের সময় ফান্ডামেন্টাল অঙ্গনের মধ্যে মাথা বেশিরভাগ সময় পড়ে কিন্তু মানুষ মাথায় আঘাত পায়, সেটাকে আমাকে যেগুলো রক্ষা করতে হবে। হ্যাঁ, কলামের গোড়া, আপনি বিম কলামের জয়েন্টের ওখানে যদি কর্নারে যদি দাঁড়িয়ে থাকেন বিম কলামের জয়েন্টে, দ্যাট ইজ এ সেফ প্লেস। বিম ফেল করা কিন্তু অনেক পরের ব্যাপার, কিন্তু স্ল্যাবের বিমের মাঝখানে একদম এজের দিকে থাকা। ব্রিক বিল্ডিংয়েরও কিন্তু একটা সাইডে থাকাটা সবসময় ব্রিক বিল্ডিংয়ের একটা ব্যাপার আছে। ওটা কি কর্নার ওয়াল কিন্তু ফেল করতে পারে, কিন্তু যেগুলো 10 ইঞ্চি ওয়াল আছে, 10 ইঞ্চি ওয়াল কিন্তু ভূমিকম্পে একেবারে পড়ে যাবে। সেটা ব্রিক বিল্ডিং একটু এটা আসলে বলা ভেরি ডিফিকাল্ট। সেখানে কিন্তু বেটার হলো টেবিলের নিচে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। সেটা কিন্তু কলাম স্ট্রাকচারে কিন্তু যদি প্রপারলি বিম কলামের জয়েন্ট যেটা ওটা সেগুলো হয়ে থাকে, একেবারেই মানে যেভাবে মানে ভোচকে পড়ে যাওয়ার সম্ভাবনা এখন আনটিল আনলেস মানে অনেক ভয়াবহ ভূমিকম্প 6-7 পর্যন্ত ফিল করবে সেটা। এবং আরেকটা জিনিস যেটা আমি বলেছিলাম যে ফাটা হলেই যে একদম মানে পাগল হয়ে যেতে হবে সেটাও না, কিন্তু আর দৌড়ে বাইরে যাওয়ার যাওয়াটা একদম ডিস্ট্রাকটিভ আইডিয়া। এটা হলো সবচেয়ে খারাপ আইডিয়া। ছাদে না, যে আমি যেটা বললাম যে ছাদে যদি যাও, আপনি ছাদে পর্যন্ত যাওয়া পর্যন্ত যদি ভূমিকম্প হয় সে তো ভয়াবহ ঘটনা। 40 সেকেন্ডসেই আমাদের সিঁড়িতে গেলে সিঁড়িতে আরো বিপজ্জনক, সিঁড়ির ওই এগুলো ফেল করতে পারে। আপনি কোথাও যাবেন না, আপনি চেষ্টা করবেন একটা এরকম জায়গাতে দাঁড়িয়ে থাকবেন, আপনার কাছে যদি কোনো একটা বালিশ থাকে বালিশটা মাথায় দিয়ে রাখার চেষ্টা করবেন, যেন আপনি মানে মেনলি মাথায় রেখে বাঁচাতে হবে, হাত পা লাগলে তো পরে ইজিলি, সেটাই করা উচিত আমাদের। আশা করি যে আমাদের মানে এরকম বড় বিপর্যয় আসবে না, সে আমরা আশা করছি। কিন্তু আমি মনে করি যে এই
একটা সময়, একটা সুযোগ কিন্তু সত্যিকার অর্থে ভাবার এবং আলোচনা করার। আপনি যদি শেষে কিছু বলতে চান আপনি বলতে পারেন, আমরা আমার দিক থেকে প্রশ্ন শেষ। দুইটা জিনিস, একটা যেটা আমি বললাম যে মানে বসুন্ধরা অনওয়ার্ডস যে আমাদের নতুন শহর গড়ে উঠছে, সেখানে মানে গভর্নমেন্টকেও মনিটর করতে হবে এবং সচেতনতা ক্রিয়েট করতে হবে যে বিল্ডিং কোড মেনে আমরা বিল্ডিং বড় বড় বিলবোর্ড থাকতে পারে, থাকতে কিছু ভেঙে পড়া বিল্ডিংয়ের নিচের ছবি থেকে বারবার মনে করে যাও, আমরা তো খুব ভুলে যাই। সেম টাইম আরও কিছু জিনিস আছে যেগুলো, যেসব বাড়িগুলো ধানমন্ডিতে হয়েছে বা পরে হয়েছে, সেগুলো কিন্তু ওনারা অ্যাসেস করে ওনারা কিন্তু ইচ্ছা করলে যতদূর সম্ভব কমপ্লেন করতে পারেন। সেখানে আমি গিয়ে কমপ্লেন হয়নি আমি বন্ধ করে দিব, অমুক টিম যাবে, এরকম কথা না বলে বরং আমাদের বলা উচিত কেউ যদি ওটা করে যদি আমাদেরকে জানায় যে আমি এটা করেছি, তার 1 বছরের জন্য ওই ট্যাক্সের ক্ষেত্রে কোনো বেনিফিট দেওয়া যেতে পারে বা কোনো কিছু, বা তাকে স্বীকৃতি দেওয়া যেতে পারে যে না এই লোকটা এটা করেছে, তার বাড়িটা নিরাপদ। সেটা থেকে আরেকজন উৎসাহী হবে, সেটাকে জিজ্ঞাসা করবে যে ভাই আপনার কত টাকা লেগেছিল। যদি দেখেন যে এটা ওনার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে আছে, কেউ চায় না অনিরাপদ বিল্ডিংয়ে থাকতে, তারও উৎসাহিত হবে। কিন্তু আমি যেসব পড়াশোনা যা দেখছি লোকের মাঝে, টিম যাবে ঘরে ঘরে গিয়ে দেখবে, সবাই বলছে যে অনেকের ফাটা আছে, তারা প্রথমেই বলে যে ফাটাটা কিন্তু কাউকে বলবেন না। হ্যাঁ, একজন যেখানে বললে কি হবে, বলে না এই রাজুক থেকে এসে কিন্তু বিল্ডিং বন্ধ করে দিবে। মানে একটা ভীতি ক্রিয়েট হয়েছে ওটা গোপন করার। আপনার অসুখ হয়েছে, আপনি সেটা আসলে বন্ধ করে টাকা চাইবে, মানে ওইটার জন্য মানে লোকজনের মধ্যে মানে এটা পার্টিসিপেটিভ হওয়া উচিত ছিল, যে গভর্নমেন্টে বলা উচিত ছিল যে যারা কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে নিয়ে আলাপ করে আপনি ঠিক করেন যা যা মেজারমেন্ট নেই। কিন্তু এই যে ওই গার্মেন্টসের মতো কোথায় জানি একটা বললাম আমরা রেড ইয়েলো এবং গ্রিন দিব, এটা করব, এটা দেখে লোকজন মানে প্রথমেই বলে যে ভাই করতে পারবেন, কোনো ছবি তুলতে পারবেন না এবং কাউকে বলতে পারবেন না। কারণ আমি কেন অসুবিধা কি, এটা তো পারবো না, একটু করলে রাজুক থেকে কিছু বিল্ডিং বন্ধ করে দিই। এইটা যদি হয়তো অসুখ তো ভিতরে আরো ভয়াবহ আগে তার এটা কোনো সলিউশন হবে, এটা কোনো সমাধান না, মানুষকে আস্থার মধ্যে রাখতে হবে। তার মানে ঘুরে ফিরে একটা কথাই হলো, সেটা হচ্ছে আত্মপ্রতারণা বন্ধ করতে হবে। সেই আত্মপ্রতারণা করে এটা করা সম্ভব নয় এবং সবাইকে ভালোবাসতে হবে। একা ভূমিকম্প হলে এমন একটা ঘটনা আপনি একা বেঁচে যাবো আমি এরকম চিন্তা করাটাই, ওইটা সবাইকে নিয়ে বাঁচতে হবে, সবাই করতে চাই। এবং ভীষণ অনিশ্চিত বিষয়, এটা ভীষণ অনিশ্চিত ব্যাপারটা। আমি সংবাদ ধন্যবাদ, আপনার সাথে কথা বলতে ভালো, বিষয়ে ভালো। থ্যাংক ইউ।